Hello students, hello, yes. So welcome to my YouTube channel. এখন আমরা শুরু করছি Nazism, that means class 9 history, third chapter Nazism and the rise of Hitler. এটা second portion. First lecture আমি নাম্বার 1 and নাম্বার 2 ডিসকাশন করেছি লাইন বাই লাইন। এবার থার্ড থেকে শুরু করছি দ্য নাজি ওয়ার্ল্ড ভিউ, এখান থেকে আমরা শুরু করছি। তো আশা করি আগের ডিসকাশনে তোমাদের অতখানি অবধি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা শুরু করছি তোমাদের পেজ নাম্বার 61 থেকে দ্য নাজি ওয়ার্ল্ড ভিউ, 3 নাম্বার যেটা, সেখান থেকে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে অবশ্যই আমি বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। তোমাদের বন্ধুদেরকে বলতে ভুলবে না কিন্তু। তো যাই হোক, চলো শুরু করি আমরা দ্য নাজিজম অ্যান্ড দ্য রাইজ অফ হিটলার। তো এখানে থার্ড যে বিষয়টা শুরু হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে নাজি ওয়ার্ল্ড ভিউ। অ্যাকচুয়ালি নাজি ওয়ার্ল্ড ভিউ বলতে এখানে কী বলা হচ্ছে তোমরা জানবে যে হিটলারের যেটা ভিউ ছিল সেটাই কিন্তু অ্যাকচুয়ালি নাজির ওয়ার্ল্ড ভিউ বলে বলা হচ্ছে। দ্যাট মিনস হোয়াট এভার হিটলার স, দ্যাট ইজ দ্য নাজি স। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে বলি যে হিটলার্স ওয়ার্ল্ড ভিউ যদি বলি, তাহলে কিন্তু আমরা এটাকে ভুল বলছি না। তাহলে সেম থিং, যেটা নাজি ওয়ার্ল্ড ভিউ অফ নাজির ওয়ার্ল্ড ভিউ, সেটাই হিটলারের ওয়ার্ল্ড ভিউ বা উল্টোটা। তো তাই এখানে কি হিটলার কি বলছে, তাহলে দেখো প্রথমে যেটা স্টার্ট করছে বইতে, দ্য নাজি ওয়ার্ল্ড ভিউ ওয়াজ সিনোনিমাস উইথ হিটলার্স ওয়ার্ল্ড ভিউ, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম সিনোনিমাস। আচ্ছা, এখানে কি বলছে হিটলারের কথা অনুযায়ী, কি বলছে, দেয়ার ওয়াজ নো ইকুয়ালিটি, মাইন্ড ইট, নো ইকুয়ালিটি বিটুইন পিপল বাট রেসিয়াল হায়ারার্কি। এটার মানে এটা কি, যে আমরা যারা হায়ার কাস্ট বা আপার লোয়ার, দ্যাট মিনস আরিয়ান নন আরিয়ান, এর মধ্যে ডিফারেন্সটা সেটা এখানে কিন্তু পয়েন্ট আউট করা হচ্ছে। এখানে কি বলছে যে ব্লু আইড, দেখো ভালো করে, ব্লু আইড নর্ডিক জার্মান আরিয়ানস ওয়ার অ্যাট দ্য টপ। তাহলে আরিয়ানদেরকে টপ বলা হচ্ছে, হোয়াইল জিউইস ওয়ার লোকেটেড অ্যাট দ্য লোয়েস্ট রাং। তাহলে এখানে দুটো পার্ট নর্মালি করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার নর্ডিক জার্মান আরিয়ান যারা আছে তারা থাকবে আপারে, আর যারা জিউইস তারা থাকবে লোয়ারে। এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো। এখানে বলছে যে দে কাম টু বি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যান্টি রেস, কারা না জিউইসরা, অ্যান্টি রেস অ্যান্ড দ্য আর্ক এনিমিস অফ আরিয়ানস, আরিয়ানদের চরম শত্রু। এবার হিটলার কি বলছে, হিটলার্স রেসিজম borrowed from thinkings like চার্লস ডারউইন অ্যান্ড হারবার্ট স্পেন্সার। তোমরা জানো দুজন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, চার্লস ডারউইন অ্যান্ড হারবার্ট স্পেন্সার। ওনারা কি বলেছিলেন যে ডারউইনের কথায় যে এভরিথিং, প্লান্টস অ্যান্ড অ্যানিম্যাল, সব কিছুই হচ্ছে ক্রিয়েশন অফ দ্য নেচার এবং ন্যাচারাল সিলেকশন। হারবার্ট স্পেন্সার তার সঙ্গে পরে একটু অ্যাড করলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমরা শুনে থাকবে একটা শব্দ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এই সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এটা কিন্তু আমাদের হারবার্ট স্পেন্সারের কথা। চার্লস ডারউইন বলেছিলেন সব কিছুই প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য নেচার, আর হারবার্ট স্পেন্সার বললেন যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এরপরে দেখো এখানে কি বলছে, এই আইডিয়া অনুযায়ী কি বলছে যে নাজিরা সারভাইভ করছে, এবং এখানে বলা হচ্ছে যারা কিনা আমাদের চেঞ্জিং ক্লাইমেটে অ্যাডজাস্ট করতে পারবে, চেঞ্জিং ক্লাইমেট কন্ডিশনে অ্যাডজাস্ট করতে পারবে, তারাই টিকবে। এবং ডারউইন অ্যাডভোকেট করছেন যে পিওরলি ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন, সব কিছুকে ন্যাচারাল প্রসেস অফ সিলেকশনে করতে হবে। এবং ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ নাজি আর্গুমেন্ট কি বলছে, দ্য স্ট্রংগেস্ট রেস উড সার্ভাইভ অ্যান্ড দ্য উইক ওয়ান উড পেরিশ। এই পয়েন্ট অফ ভিউ থেকে আরিয়ান রেস ওয়াজ দ্য ফাইনেস্ট অ্যান্ড এরা বলছে দ্য স্ট্রংগেস্ট এবং ডোমিনেট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে হিটলারের পয়েন্ট অফ ভিউ থেকে যে যারা আরিয়ানস
তারা হচ্ছে স্ট্রংগেস্ট ওয়ান এবং তারাই ওয়ার্ল্ডকে ডমিনেট করবে বলে এটা পরিষ্কার বলা হয়ে গেল আর কি। তাহলে এখানে দেখো কয়েকটা বিষয়ে অ্যাটেনশন দেওয়া হলো। প্রথমে বললো যে নর্ডিক জার্মান আরিয়ানস যারা আছে তারা হচ্ছে সুপিরিয়ার আর জিউইসরা হচ্ছে লোয়েস্ট রাঙ্গের মধ্যে পড়ছে। এবং চার্লস ডারউইনের এবং হারবার্ট স্পেন্সারের যে কথাটা বলা হচ্ছে, ডারউইন বলেছেন যে ন্যাচারাল সিলেকশন প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস, আর হারবার্ট স্পেন্সার বলছেন যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এবং সেখানে বলছে যে হারবার্ট স্পেন্সার এবং ডারউইনের কথায় কি বলছে যে সব কিছু যে দোজ হু ক্যান অ্যাডজাস্ট দেমসেলভস ইন দ্য চেঞ্জিং কন্ডিশন উইল সার্ভাইভ, এবং এভরিথিং শুড বি থ্রু দ্য ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন। এখানে ন্যাজি আর্গুমেন্ট বলছে যে আরিয়ানরা স্ট্রংগেস্ট রেস এবং এরাই সার্ভাইভ করবে, আর উইক ওয়ান যারা সেটা হচ্ছে যায় জিউইস, এদেরকে নষ্ট করে দেওয়া হবে। এবং বলছে আরিয়ানরা যেহেতু স্ট্রংগেস্ট দে উইল ডমিনেট দ্য ওয়ার্ল্ড, এটা পরিষ্কার বলা হচ্ছে। এরপরে দেখো 3.1-এ যেটা বলছে 61-62 পেজ দিয়ে আমরা যাব এখন। কি বলছে? এস্টাবলিশমেন্ট অফ দ্য রেসিয়াল স্টেট। এখানে যেটা কোশ্চেন করি যে হাউ ডিড হিটলার এস্টাবলিশড দ্য রেসিয়াল স্টেট ইন দ্য জার্মানি, মাইন্ড ইট, রেসিয়াল স্টেটের কথা এখানে বলা হচ্ছে। তার কি বললো? ন্যাজিরা কি করলো? বলছে ন্যাজিরা একটা সোসাইটি ফর্ম করতে চাচ্ছিল যেখানে বলছে পিওর অ্যান্ড হেলদি নর্ডিক আরিয়ান, সে বলতে চাচ্ছে এটা পিওর অ্যান্ড হেলদি নর্ডিক আরিয়ান এদের থাকবে। এখানে বলছে দে অ্যালোন ওয়ার কনসিডার্ড ডিজায়ারেবল, তাহলে এই শুধুমাত্র নর্ডিক আরিয়ানরাই বলছে ডিজায়ারেবল, আর বাদবাকি যেগুলো আছে তারা আনডিজায়ারেবল, ক্লাসিফাইড অ্যাজ আনডিজায়ারেবল। এখানে বলছে যে জার্মানি যারা বলছে যারা ইমপিওর, এবং এখানে এটাও বলা হচ্ছে জার্মানদের মধ্যে যারা অ্যাবনর্মাল বা ইমপিওর এদেরকেও আমরা বলছি যে এদেরও রাইট নেই এক্সিস্ট করে থাকার জন্য আর কি। এবং তাদেরকে কি করা হবে? ইউথানেসিয়া প্রোগ্রামের আন্ডারে নষ্ট করে দেওয়া হবে। তার মানে কি, আমি জ্ঞানে বা আমার লোকজন আমাকে ডাইরেক্টলি বলছে একে মেরে ফেলে দাও, এই প্রসেসটাকে বলা হয় ইউথানেসিয়া। তো এভাবে আমরা দেখলাম যে জার্মানে শুধুমাত্র যারা স্ট্রংগেস্ট রেস এরাই শুধুমাত্র সার্ভাইভ করবে, এবং সেই ফর্মুলা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেওয়া হলো। এবং সেইভাবে কিন্তু হিটলার বলল এস্টাবলিশ দ্য রেসিয়াল স্টেট। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে যে জিউইস ওয়ার নট দ্য অনলি কমিউনিটি ক্লাসিফাইড অ্যাজ আনডিজায়ারেবল। তাহলে শুধুমাত্র জিউইস তারাই কিন্তু নয়, আরও থাকছে কে কে? জিপসিস অ্যান্ড দ্য ব্ল্যাকস লিভিং ইন নাজি জার্মানি, এরাও কিন্তু রেসিয়াল ইনফিরিয়র বলে বলা হচ্ছে। এবং এছাড়া যারা থ্রেটেন্ড হচ্ছে বায়োলজিক্যাল পিউরিটি অফ সুপিরিয়ার আরিয়ান রেস, এই সুপিরিয়ার আরিয়ান রেসের যাদের বায়োলজিক্যাল পিউরিটি থ্রেটেন্ড হচ্ছে তাদেরকেও আমরা রাখবো না আর কি। এবং বলা হলো দে আর ওয়াইডলি পারসিকিউটেড, কাদেরকে? যারা কিনা এই যে ব্ল্যাক বা জিপসিস বা জিউইস এদেরকে ওয়াইডলি পারসিকিউট করা হবে। এর মধ্যে কারা থাকছে? ইভেন রাশিয়ানস অ্যান্ড পোলস, মানে পোল্যান্ডের যারা, এদেরকেও কিন্তু ছাড়া হচ্ছে না আর কি। তাহলে এইভাবে সমস্ত আনডিজায়ারেবল পিপুলকে ইনহিউমিলিয়েশন করে তাদেরকে শেষ করে দেওয়া হবে, যাতে কিনা শুধুমাত্র নর্ডিক জার্মান আরিয়ান রেসরাই থাকতে পারে ফর এস্টাবলিশিং ডোমিনেশন ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে কি বলছে একটা দেখো, পরের প্যারাগ্রাফে চলে আসো। আমি কিন্তু লাইন টু লাইন ডিসকাশন করছি। দেখো তোমরা 62 পেজে সেকেন্ড প্যারাগ্রাফ দেখবে। এখানে দেখো যে জিউইস রিমেইন দ্য ওয়ার্স্ট সাফারার ইন দ্য নাজি জার্মানি। তাহলে এখানে আরও অনেকেই ছিল, কিন্তু বলা হচ্ছে জিউইস আর দ্য ওয়ার্স্ট সাফারার ইন নাজি জার্মানি। কেন? নাজি হেট্রেড অফ জিউইস হ্যাড এ প্রিকজার অফ দ্য ইন দ্য ট্র্যাডিশনাল খ্রিস্টান হোস্টালিটি টুয়ার্ডস জিউইস। এখানে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়ে গেল। এবং কিভাবে করা হচ্ছে? দে হ্যাড বিন স্টিরিওটাইপ অ্যাজ কিলার্স অফ ক্রাইস্ট অ্যান্ড ইউজার্স। এরাই হচ্ছে এই খ্রাইস্টের যারা ফলোয়ার এদেরকে নষ্ট করে দেবে, সে এদেরকেই ধ্বংস করে দেওয়া আর কি। আচ্ছা, আনটিল মিডিয়েভাল টাইমস জিউইস আর ব্যারিড ফ্রম ওনিং ল্যান্ড, মানে জিউইসদেরকে মিডিয়েভাল পিরিয়ড পর্যন্ত কোনো ল্যান্ড কিনতে দেওয়া হতো না।
দে সার্ভাইভ মেনলি থ্রু ট্রেড অ্যান্ড মানি লেন্ডার্স, এদেরকে ট্রেড আর মানি লেন্ডার্সের উপর ডিপেন্ড করে থাকতে হতো। দে লিভড ইন সেপারেটলি মার্কড এরিয়া কল্ড গেথোস। আচ্ছা, গেথোসটা কি আগে বলে দিই, শোনো, যে কোনো সিটিস বা টাউনস বা আরবান এরিয়াস যেগুলো আছে তার আউটস্ক্রিটে কিছু স্লাম এরিয়াস থাকে, এক্সট্রিমলি কনজাস্টেড, তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা খুব খারাপ, এগুলোকে বলা হতো গেথোস। তো এবার এই লোকগুলো তাদের যাই কন্ডিশন থাক না কেন, তোমাদেরকে শহরে থাকা হবে না, তোমরা ওইখানটায় চলে যাও আর কি। আচ্ছা, এবার বলছে হিটলারস হেট্রেড অফ জিউস ওয়াজ বেসড অন সিউডো সাইন্টিফিক থিওরিজ অফ রেস। সিউডো সাইন্টিফিক থিওরিজ অফ রেস, জাতির উপর সম্পূর্ণ বেস করে রাখা হচ্ছে। হুইচ হেল্ড দ্যাট কনভারসেশন ওয়াজ নো সলিউশন টু দ্য জিউইস প্রবলেম, আলোচনায় কোনো সমাধান আসবে না। কনজারভেশন অফ ওয়াজ নো সলিউশন, এদেরকে রাখার কোনো দরকার নেই। ইট কুড বি সার্ভাইভড অনলি থ্রু দেয়ার টোটাল এলিমিনেশন। বোঝো, টোটাল এলিমিনেট করে দিলেই একমাত্র আমরা ঠিকঠাক থাকবো আর কি, এইটা পরিষ্কার বলে দেওয়া হলো। আমি আবার বলবো যে আমি যে কালারগুলো ইউজ করছি প্রত্যেকটা কিন্তু একটা করে পয়েন্ট তোমরা বইয়ের মধ্যে মার্ক করে নেবে এবং এই প্রত্যেকটা প্যারার পাশে পাশে কোশ্চেনগুলো লিখে আনসারটা মার্ক করে রাখবে। একটা জিনিস তোমাকে বলবো, এনসিইআরটি বুক লেখে, আমরা কিন্তু আনসার লিখব, কাজে এইটাকে বেস করেই একটু নিজের মতন করে নিয়ে কিন্তু আনসারটা তোমাদেরকে লিখতে হবে। মেন জায়গাগুলোকে আমি মার্কিং করে দিচ্ছি এবং প্রত্যেকটা কালার তোমরা মনে রাখবে একটা করে পয়েন্ট, সেভাবে পয়েন্ট করে করে তোমরা কিন্তু আনসারগুলো লিখবে। এবার দেখো রেসিয়াল ইউটোপিয়া, এই 62 পেজের লাস্ট প্যারাগ্রাফ যেটা রেসিয়াল ইউটোপিয়া। রেসিয়াল ইউটোপিয়া মানেটা কি? যারা আপার কাস্ট তাদেরকে উপরে রাখা হবে, লোয়ার কাস্ট নিচে রাখা হবে, এটা হচ্ছে মোদ্দা কথা আর কি। তো এখানে কি হচ্ছে, এই যে তোমরা জানো যে দি আন্ডার দ্য শ্যাডো অফ ওয়ার একটা জেনোসিডাল ওয়ার চলছিল, মানে যুদ্ধের শ্যাডোতে আদার যেগুলো আনডিজারেবল কাস্ট এদেরকে মেরে ফেলা হচ্ছিল, ক্যাম্পে বা গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে এদেরকে মেরে ফেলা হচ্ছিল। এবার দেখো জেনোসিডাল ওয়ার বিকেম টু সাইডস অফ দ্য সেম কয়েন। কি বলছে? ফার্স্ট বলছে অকিপাইড পোল্যান্ড ওয়াজ ডিভাইডেড, অকিপাইড পোল্যান্ড ওয়াজ ডিভাইডেড। আরটা কি বলছে? মাচ অফ নর্থ ওয়েস্টার্ন পোল্যান্ড ওয়াজ অ্যানেক্সড টু জার্মানি। তাহলে নর্থ ওয়েস্টার্ন পোল্যান্ড যেটা ছিল সেটা জার্মানির সঙ্গে অ্যানেক্সড করে দেওয়া হলো। এবার বলছে পোলস বা পোলিস, অর্থাৎ যারা পোল্যান্ডের লোক, পোলস ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার হোমস অ্যান্ড প্রপার্টিজ বিহাইন্ড টু বি occupied by the ethnic Germans brought in from occupied Europe। তাহলে কি বলছে? পোলস ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার হোম, তাদেরকে বাধ্য করা হলো চলে যেতে, অ্যান্ড দ্যার প্রপার্টিজ বিহাইন্ড টু বি অকিপাইড বাই এথনিক জার্মান ব্রট ইন ফ্রম অকিপাইড ইউরোপ। অর্থাৎ ইউরোপের বিভিন্ন জায়গায় যে জার্মানরা ছিল বিভিন্ন জায়গাতে নিয়ে আসা হয়েছে, এরা এই প্রপার্টিগুলো নিয়ে নেবে। পোলস ওয়ার দেন হার্ডেড লাইক ক্যাটলস ইন দ্য আদার পার্টস কল্ড জেনারেল গভর্নমেন্ট। তাহলে এই পোলসদেরকে পশুর মতন ব্যবহার করতো কারা? জেনারেল গভর্নমেন্ট। এই জেনারেল গভর্নমেন্ট কী করতো? দ্য ডেস্টিনেশন অফ অল আনডিজারেবল অফ দ্য এম্পায়ার, মানে এখানে যাদেরকে রাখা হবে না তাদেরকে নষ্ট করে দেওয়া হবে বা মেরে ফেলে দেওয়া হবে, সেটা তোর জন্য একটা গভর্নমেন্ট তৈরি করা হয়েছে যেটাকে বলা হচ্ছে জেনারেল গভর্নমেন্ট। এই পোলসদেরকে ওখানে নিয়ে যাওয়া হতো, তোমরা এবার এখানে শেষ। এইভাবে কি হতো? এই পোলসদেরকে ইন্টেলেকচুয়ালি মার্ডার করা হতো এবং বলা হতো দ্য এন্টায়ার পিপল ইন্টেলেকচুয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি সার্ভাইল, এদেরকে এইভাবে মেরে ফেলা হতো আর কি। এবার দেখো, এবার 3 নাম্বার শেষ হলো। এবার চলে আসো তোমাদের 66 পেজে ফার্স্ট প্যারাগ্রাফ। দেখো ইউথস ইন নাজি জার্মানি। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুলস আন্ডার নাজিজম। এটা আমরা সেকেন্ড প্যারা অ্যাকচুয়ালি বলছি। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন তোমরা মার পাশে লিখে নাও, হাউ ডিড হিটলার ডেভেলপ ইউথস ইন জার্মানস আন্ডার নাজি আইডিওলজি। প্রথমে হিটলার কি করলো? দেখো অল স্কুলস ওয়ার ক্লিনসড অ্যান্ড পিউরিফাইড।
কি করে ক্লিন করলো? আদার দেন জিউইস, আদার দেন জার্মানস, এদেরকে সব বের করে দিল। বলছে দিস মিন দ্যাট টিচার্স who have Jewish or seen as politically undesirable were dismissed। তাহলে যারা জিউইশ ছিল বা আদার যারা পলিটিক্যালি আনরিলায়েবল এদেরকে ডিসমিস করে দেওয়া হলো। চিলড্রেন্স আর ফার্স্ট সেগ্রিগেটেড, মানে জার্মান আর জিউইশ যারা ছিল তাদেরকে একসঙ্গে বসতে দেওয়া হবে না, একসঙ্গে খেলতে দেওয়া হবে না। সেই সঙ্গে কি হলো, আনডিজায়ারেবল চিলড্রেন মানে কারা, জিউইশ আর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ছিল আর জিপসিস, দে ওয়ার থ্রোন আউট অফ স্কুল, এদেরকে বের করে দেওয়া হলো। ফাইনালি ইন দ্য 1940s দে ওয়ার টেকেন টু দ্য গ্যাস চেম্বার, মানে এদেরকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে কি বললো, প্রথমে স্কুলগুলোকে ক্লিন এবং পিউরিফাইড করা হলো। কিভাবে করলো না, বলল যে যারা কিনা জিউইশ টিচার এবং পলিটিক্যালি আনরিলায়েবল এদেরকে আগে ডিসমিস করে দাও। তারপরে বলছে চিলড্রেনদেরকে ডিভাইড করে দাও, স্যাগ্রিগেট করে দাও, একটা জার্মানস আর আদার দেন জার্মানস, দ্যাট মিনস জিউইশ বা ইভেন যে সমস্ত জার্মান যারা কিনা হ্যান্ডিক্যাপ্ট এদেরকেও আউট করে দাও, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আর জিপসিস এদেরকে স্কুল থেকে বের করে দাও। এবং পরবর্তীকালে এদেরকে 1940-তে গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে এদেরকে শেষ করে দেওয়া হতো। এরপরে কি বলল, গুড জার্মান চিলড্রেন ওয়ার সাবজেক্ট টু প্রসেস অফ ন্যাজি স্কুলিং। তাহলে ন্যাজি স্কুলিংয়ের মধ্যে এদেরকে পাঠানো হবে। কি করে করবে, এ প্রলংড পিরিয়ড অফ আইডিওলজিক্যাল ট্রেনিং। এখানে বললো স্কুল টেক্সট বুকস আর রিটেন। তাহলে বোঝো এদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে, আইডিওলজিক্যাল ট্রেনিং। কি ট্রেনিং বলছে, চিলড্রেন ওয়ার টট টু বি লয়াল অ্যান্ড সাবমিসিভ, হেট জিউইশ অ্যান্ড ওয়ার্শিপ হিটলার। তিনটা শব্দ দেখো, বললো চিলড্রেন ওয়ার টট টু বি লয়াল ফার্স্ট, সেকেন্ড বলছে সাবমিসিভ, থার্ড বলছে হেট জিউইশ অ্যান্ড ওয়ার্শিপ হিটলার। এইগুলো এদের মনের মধ্যে আস্তে আস্তে পুশ করতে হবে। তাহলেই কিন্তু এই আমরা এমন একটা ইউথসকে তৈরি করব যেই ইউথস কিনা পরবর্তীকালে আমাদের দারুণ হেল্পফুল হবে। এরপরে দেখো কি বলছে, ইউথ অর্গানাইজেশন আর মেড রেসপন্সিবল ফর ইরেডিকেটিং ফর এডুকেটিং জার্মান ইউথস ইন দ্য স্পিরিট অফ ন্যাশনাল সোশ্যালিজম। দেখো আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি, এমন করে তৈরি করছি যেখানে কিনা বলা হচ্ছে যে ইউথসদেরকে এমনভাবে মোটিভেট করা হবে যাতে কিনা স্পিরিট অফ ন্যাশনাল সোশ্যালিজম এদের মধ্যে ডেভেলপ করা হবে। এরপরে বললো 10 year old had to enter জাংভোল। জাংভোলটা কি, জাংভোল হচ্ছে বাচ্চাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে, মেন্টাল এবং ফিজিক্যাল ট্রেনিং, যাতে কিনা তারা ডেডিকেটেডলি আর্মিতে জয়েন করে। তাহলে কী বলছে, 10 year old had to enter জাংভোল। তারপরে কি বলছে, at 14 all boys had to join the Nazi youth organization। তার নাম কি, হিটলার ইউথ। এবং সেখানে তাদের কী শেখানো হচ্ছে, দে আর লার্ন টু ওয়ার্শিপ ওয়ার, গ্লোরিফাই অ্যাগ্রেশন অ্যান্ড ভায়োলেন্স, কন্ডেম ডেমোক্রেসি, হেট জিউইশ, কমিউনিস্ট অ্যান্ড জিপসিস, অ্যান্ড অল দিস ক্যাটেগরাইজড ওয়ার আনডিজায়ারেবল। তাহলে দেখো এই পয়েন্টটা খুব ভালো করে দেখবে, 14 ইয়ার্স এজে এদেরকে কী বলা হলো, যে ন্যাজি ইউথ অর্গানাইজেশন যেটার নাম ছিল হিটলার ইউথ, এখানে তাদেরকে মেন্টাল ট্রেনিং এবং ফিজিক্যাল ট্রেনিং দেওয়ানো হতো। মেন্টালি কি বোঝানো হতো, এখানে বোঝানো হচ্ছে ওয়ার্শিপ ওয়ার, যুদ্ধকে তোমরা পূজা করো, গ্লোরিফাই অ্যাগ্রেশন অ্যান্ড ভায়োলেন্স, কন্ডেম ডেমোক্রেসি, হেট জিউইশ, কমিউনিস্টস অ্যান্ড জিপসিস। কেন, দে আর ক্যাটেগরাইজড অ্যাজ আনডিজায়ারেবল। এবং বলছে কি বলছে, অ্যাট দ্য এজ অফ 18 দে হ্যাড টু সার্ভ in the armed forces and enter one of the Nazi organization। তাহলে 18 ইয়ার্স এজে তাদের মেন্টালি এবং ফিজিক্যালি এমন একটা পজিশন চলে আসবে যারা কিনা ন্যাজির আর্মিতে সার্ভ করবে অ্যাজ এ পার্ট অফ ন্যাজি অর্গানাইজেশন। এবং বলল দ্য ইউথ লিগ অফ ন্যাজি ওয়াজ ফাউন্ডেড ইন 1922। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ আকারে আসে আর কি। লেটার ইট ওয়াজ রিনেমড অ্যাজ হিটলার ইউথ, এটাও কিন্তু কোশ্চেন আকারে আসে আর কি।
কি বললো, অল আদার ইউথ অর্গানাইজেশন ওয়ার সিস্টেমেটিক্যালি ডিসলভ অ্যান্ড ফাইনালি ব্যান্ড। তাহলে শুধুমাত্র হিটলার ইউথ, যেটা ইউথ অর্গানাইজেশন, ওটাই একমাত্র টিকবে, এছাড়া আর কেউ টিকবে না। এইভাবে কিন্তু আমরা দেখলাম যে হিটলার সে এডুকেশনের মাধ্যম দিয়ে অর্গানাইজেশন ক্রিয়েট করলো, ক্রিয়েট করে সে সমস্ত আদার অর্গানাইজেশনকে ব্যান করে দিল, দিয়ে শুধুমাত্র এই হিটলার ইউথ এটাকে রাখলো যাতে কিনা ফোর্স ক্রিয়েট করা যায়, এটা কিন্তু সে এনশিওর করেছিল। তাহলে এখানে যে কোশ্চেনটা আমরা ডিসকাস করলাম, হাউ ওয়ার ইউথ অর্গানাইজেশন মেড রেসপন্সিবল ফর এডুকেশন জার্মান ইউথস ইন দ্য স্পিরিট অফ ন্যাশনাল সোশ্যালিজম, কী করে এদেরকে করা হলো, এইটা কিন্তু এই প্রত্যেকটা কালার মিনস একটা করে পয়েন্ট আমি ডিসকাশন করলাম। আমি কিন্তু পুরো বইটার লাইন টু লাইন ডিসকাস করছি, মাইন্ড ইট, আমি কিন্তু পুরো লাইন টু লাইনের মধ্যে দিয়ে আনসারগুলো বের করার চেষ্টা করছি। এরপরে আসো তোমাদের 4.1, দ্য ন্যাজি কাল্ট অফ মাদারহুড। এটা কোশ্চেন, মানে এই হিটলার এই জার্মানদের মাদারহুড নিয়ে কি ভাবতো সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। কি বলছে, যা হিটলারের কথা অনুযায়ী, হোয়াইল বয়েজ আর টট টু বি অ্যাগ্রেসিভ, বয়েজদেরকে বলা হচ্ছে তোমরা অ্যাগ্রেসিভ হও, মাস্কিউলাইন হও, এবং অ্যান্ড স্টিল হেট্রেড, girls were told to be that they had to become a good mother and rear pure blooded Aryan children, good mother হতে হবে এবং pure blooded Aryan childrenদেরকে তোমাদের ডেভেলপ করতে হবে। girl had to maintain their purity of race, distances themselves from the Jews, look after the home and teach their children Nazi values। বোঝো, এই গার্লসদের কী করতে হবে, আদার রেস থেকে ডিস্ট্যান্স মেনটেন করতে হবে, কাদের থেকে, মেনলি জিউস থেকে, এবং তাদেরকে হাউস মানে বাড়িটাকে লুক আফটার করতে হবে, এবং তাদের চিলড্রেনদেরকে এমন শিক্ষা দিতে হবে যাতে কিনা ন্যাজি ভ্যালুস তাদের মধ্যে ডেভেলপ করে। দে হ্যাড টু বি দ্য বিয়ারার অফ আরিয়ান কালচার অ্যান্ড রেস, তাদেরকে এই আরিয়ান কালচার এবং রেস এটা বিয়ার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে, হিটলার সেড, কি বলছে, ইন মাই স্টেট দ্য মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিটিজেন। হিটলারের কথায় বোঝো, ইন মাই স্টেট মাদার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিটিজেন। এবং কি বলছে, মাদার ওয়ার নট ট্রিটেড ইকুয়ালি, ন্যাজি জার্মানিতে ওম্যানকে বলা হচ্ছে, প্রথমে বলা হতো আনডিজায়ারেবল, কিন্তু তার পরবর্তীকালে এটা চেঞ্জ করে দেওয়া হলো। এবং বলছে এই মানে আরিয়ান রেসকে বাড়ানোর জন্য একটা ঘোষণা করা হলো। কি বললো, টু এনকারেজ ওম্যান টু প্রডিউস মেনি চিলড্রেন। এবার কি করলো, অনার ক্রসেস ওয়ার অ্যাওয়ার্ডেড, অনার ক্রসেস দেওয়া হবে। কি, ব্রোঞ্জ ক্রসেস ওয়ার গিভেন ফর 4 চিলড্রেন, সিলভার ফর 6 অ্যান্ড গোল্ড ফর 8 অর মোর। অর্থাৎ যে মহিলা 4 জন আরিয়ান রেস ছেলে শিশু জন্ম দেবে তাকে একটা ক্রসেস দেওয়া হবে যেটা কিনা ব্রোঞ্জের, এবং 6টা শিশু সন্তান জন্ম দিলে তাকে দেওয়া হবে হচ্ছে যে সিলভার ক্রস, আর 8টা বা তার বেশি সন্তান জন্ম দিলে তাকে দেওয়া হবে হচ্ছে আমাদের গোল্ড ক্রস। তাহলে এইভাবে আমরা দেখলাম যে এই মাদারগুলোকে মোটিভেট করার জন্য কিন্তু হিটলার এই কাজগুলো করছিল। এরপরে আসি আমরা দ্য আর্ট অফ প্রোপাগান্ডা। আর্ট অফ প্রোপাগান্ডাতে কি বলা হচ্ছে, দেখো এখানে বলছে একটা কোশ্চেন, এই যে তোমরা 66 পেজে 4.2 যে প্যারাগ্রাফটা আছে, এখানে স্টার্টিংয়ের যে লাইনটা আছে এই লাইনটাই তুলে দিয়ে অনেক সময় কোশ্চেন করা হয়, এটা কোটেশনের মধ্যে দিয়ে এক্সপ্লেন। কি বলছে, দ্য নাজি রেজিম ইউজড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডিয়া উইথ কেয়ার and often to great effect. The terms they coined to describe their various practices are not only deceptive, এই পর্যন্ত দিয়ে বললো এক্সপ্লেন। তাহলে এটার মানেটা কি বলছে, দেখো বলছে যে নাজিস নেভার ইউজ দ্য ওয়ার্ড কিল অর মার্ডার ইন দেয়ার অফিসিয়াল কমিউনিকেশন। তাহলে এই যে তোমরা দেখলে যে জেনোসিডাল ওয়ারে মাস কিলিং অপারেশন চলছে, ওরা কিন্তু কখনো বলেনি যে কিল অর মার্ডার, এই শব্দগুলো কিন্তু তারা ইউজ করে, তার শব্দগুলো কিন্তু ঠিকঠাক ইউজ করছিল। এই যে বললো মানে খুব মিডিয়া কেয়ারফুলি ইউজ করতো ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ডস,
কি হচ্ছে ইন দেয়ার অফিসিয়াল, আচ্ছা মাস কিলিং ওয়ার টার্ম স্পেশাল ট্রিটমেন্ট, একটা শব্দ ইউজ করলো, ফাইনাল সলিউশন ফর জিউস, ইউথানেসিয়া ফর ডিজেবল, মেরে ফেলে দাও, সিলেকশন অ্যান্ড ডিসইনফেকশনস, এইগুলো শব্দ তারা ইউজ করছিল। ইভাকুয়েশন মিনস ডিপোর্টিং পিপুল টু গ্যাস চেম্বার, নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে তাদেরকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে বলছে মিডিয়া ওয়াজ কেয়ারফুলি ইউজ টু উইন সাপোর্ট ফর দ্য রেজিম অ্যান্ড পপুলারাইজ ইটস ওয়ার্ল্ড ভিউ, তাহলে মিডিয়াকেও বলা হয়েছিল তোমরা এমন করে কাজ করবে, এমন সমস্ত শব্দ ইউজ করবে যাতে কিনা গোটা ওয়ার্ল্ডে সবাই বুঝতে পারে না সব ঠিকঠাক করছো। Nazi ideas were spread through visual images, films, radio, poster, catchy slogans and leaflets, এইভাবে ন্যাজি আইডিয়াগুলোকে তারা স্প্রেড করছিল। কি কি দিয়ে? বিভিন্ন ইমেজ, ফিল্মস, রেডিওস, পোস্টার্স, ক্যাচি স্লোগানস, লিফলেটস, এই সমস্ত মাধ্যম দিয়ে তারা সমানে প্রচার করছিল আর কি। এবং কি বলছে, ইন পোস্টার্স groups identified as the enemies of German were stereotyped, mocked, abused and described as evils, এবং সেই সঙ্গে আমরা দেখলাম সোশ্যালিস্ট অ্যান্ড লিবারালস ওয়ার রিপ্রেজেন্টেড অ্যাজ উইক অ্যান্ড ডেঞ্জারাস। কারা কারা? সোশ্যালিস্ট অ্যান্ড লিবারালস, এদেরকে বলা হলো ডেঞ্জারাস অ্যান্ড উইক, তাহলে এদেরকেও সরাতে হবে। তারপরে কি বলছে, অর্ডিনারি পিপুল অ্যান্ড দ্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, 5 নাম্বার যে বিষয়টা, সেখানে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়, সামান্য একটু পড়লেই তোমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন হতে পারে যে ডেসক্রাইব দ্য রেসিজম, ডেসক্রাইব দ্য রিয়াকশন অফ মাসেস এগেনস্ট দ্য ন্যাজি বারবারিটিস, অর্থাৎ এই যে ন্যাজিরা যা কিছু করে যাচ্ছে এখানে কি তাদের অর্ডিনারি পিপল কোনো রিয়াকশন ছিল না? ডেফিনেটলি ছিল। তারা কি বলছে দেখো, নট এভরি জার্মান ওয়াজ এ ন্যাজি, মেনি অর্গানাইজড অ্যাক্টিভ রেজিস্ট্যান্স টু ন্যাজিজম, তাহলে অনেকেই কিন্তু এই ন্যাজিজমের এগেনস্টে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স তৈরি করছিল। এবং ব্রেভিং পুলিশ রিপারেশন অ্যান্ড ডেথ, এরা কি করছিল, এই যে পুলিশের রিপারেশন অ্যান্ড ডেথের দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু রেজিস্ট করার জন্য চেষ্টা করছিল। দ্য লার্জ মেজরিটি অফ জার্মানস হাউএভার ওয়ার প্যাসিভ অনলুকার্স অ্যান্ড অ্যাপাথেটিক উইটনেসেস, মানে বেশিরভাগ জার্মানিরা এরা কিন্তু দেখতে পাচ্ছে সবই, কিন্তু কিছু বলছে না, যে হলে পরে আমাদের কাছেও এই ঘটনা চলে আসবে কি। দে আর টু স্কেয়ার্ড টু অ্যাক্ট, টু ডিফার, টু প্রোটেস্ট, দে আর টু স্কেয়ার্ড, প্রচণ্ড ভয় করতো, টু অ্যাক্ট মানে কোনো কিছু করতে, ডিফারেন্ট হতে, প্রোটেস্ট করতে দারুণ ভয় পেত যে তাহলে কালকেও আমারও ডেথ হয়ে যাবে আর কি। সেই জন্য অ্যান্ড অ্যাবসেন্স অফ প্রোটেস্ট and uncanny silence amongst the ordinary German in the face of the brutal and organized crimes committed against people in the Nazi empire, তাহলে কি বলছে, absence of protest and uncanny silence, চুপচাপ থাকছে amongst the ordinary Germans in the face of brutal and organized crime committed against the people in the Nazi empire. He wrote মুভিংলি অ্যাবাউট দিস সাইলেন্স বলে একটা প্যাসেজ, একটা কবিতার মতন আছে, সেটা লিখছে। তাহলে দেখো অর্ডিনারি পিপল কিন্তু সবাই যে এভাবে নিচ্ছিল তা কিন্তু নয়, এখানে প্রচুর লোক ছিল যারা কিনা এটা পছন্দ করছিল না, কিন্তু তা সত্ত্বেও এদের কিন্তু কিচ্ছু বলার ছিল না, এদেরকে এইটাই মেনে নিতে লাগবে। তাছাড়া যদি এরা কখনো প্রোটেস্ট করবে তাহলে কিন্তু এদেরকে সেইটাই ফেস করতে হবে যেটা বাকিরা ফেস করছে। তো এইভাবে আমরা দেখলাম যে ন্যাজি প্রোপাগান্ডা এস্টাবলিশ করেছিল কমপ্লিট কন্ট্রোল, এবং অর্ডিনারি পিপুলরা কিন্তু এই ক্রাইমের বা হিউম্যানিটির এগেনস্টে গেলেও তাদের কিন্তু বলার কিছু ছিল না। তাহলে এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের পুরো কমপ্লিট পোর্শন। আমার আগের যে ডিসকাশনটা আছে সেখানটা এবং এটা তোমরা এক করলে কমপ্লিটটা হয়ে যাবে আর কি। আশা করি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে এবং কোশ্চেনগুলো ধরে ধরে অ্যানালাইসিস করেছি, লাইন টু লাইন ডিসকাশন। আশা করি তোমাদের এই ভিডিওটা শুনলেই তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আবার বলবো শেষ করার আগে, সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক ইট, share it and comment it. Thank you.